বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ নীরব বিপর্যয়ের মুখে। 15 লাখ থেকে 10 লাখ, হারিয়ে গেল 5 লাখ শিক্ষার্থী। একটি ছেলের কথা ভাবুন, 2 বছর আগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ভালো ফল করেছে। বাবা মা তাকে একটি ভালো কলেজে ভর্তি করিয়েছিলেন, নতুন বই কিনে দিয়েছেন। স্বপ্ন ছিল একদিন ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে, ভালো চাকরি করবে, পরিবারের ভাগ্য বদল করবে। কিন্তু আজ এইচএসসি পরীক্ষার দিন, সকালে তার কোনো তাড়া নেই, হাতে অ্যাডমিট কার্ড নেই, ব্যাগ নেই, কলম নেই, কারণ সে আজ পরীক্ষার্থী নয়। শুধু সে এই একজন নয়, আমরা প্রায় শুনি এবার কতজন জিপিএ 5 পেল, কতজন পাশ করলো, পাশের হার কত শতাংশ, কোন বোর্ড প্রথম হলো। কিন্তু খুব কম সময়ে আমরা প্রশ্ন করি, যারা পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতে পারলো না তাদের কি হলো। এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল বিষয়। প্রথম আলোর সম্পাদকীয় সহ বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে একটি উদ্বেগজনক তথ্য। 2 বছর আগে এসএসসি পাশ করা প্রায় 15 লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল, কিন্তু এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 9.5 লাখ থেকে 10 লাখ শিক্ষার্থী। অর্থাৎ প্রায় 5.5 লাখ শিক্ষার্থী মাঝপথেই হারিয়ে গেছে, তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে না। একবার এই সংখ্যাটা আবার বলছি, প্রায় 5.5 লাখ শিক্ষার্থী মাঝপথে হারিয়ে গেছে। একবার সংখ্যাটা ভাবুন, 5.5 লক্ষ। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি রাজশাহীর একটি কলেজের পুরো শিক্ষার্থী নয়, এটি একটি জেলারও নয়, এটি বাংলাদেশের অনেক জেলার মোট শিক্ষার্থীর চেয়েও বেশি। আরও ভয়ঙ্কর বিষয় হলো, যারা পরীক্ষায় অংশ নিচ্ছে তাদের মধ্যে প্রথম দিনই 25,000 শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। অর্থাৎ সংকট শুধু ঝরে পড়াতেই সীমাবদ্ধ নয়, পরীক্ষার দিনও হাজার হাজার শিক্ষার্থী শেষ মুহূর্তে পরীক্ষার হলে পৌঁছাচ্ছে না, তারা পরীক্ষা দিচ্ছে না। এই পরিস্থিতি কেন? একটি ছেলে বা মেয়ে 2 বছর কলেজে পড়ে, নিবন্ধন করে, ফর্ম পূরণ করে, কিন্তু পরীক্ষার হলে বসতে পারে না? এটা কি শুধু তার ব্যক্তিগত ব্যর্থতা, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার গভীরে কোথাও বড় ধরনের ফাটল তৈরি হয়েছে? বিশেষজ্ঞরা বহুদিন ধরে আলোচনা করে আসছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা শুধু পরীক্ষার ফল নয়, বরং ড্রপ আউট বা ঝরে পড়া। কারণ একজন শিক্ষার্থী যখন প্রাথমিক বিদ্যালয় ছাড়ে তখন একটি ক্ষতি হয়, মাধ্যমিক ছাড়লে আরও বড় ক্ষতি হয়, কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে এসে ঝরে পড়ার অর্থ হলো রাষ্ট্র তার উপর দীর্ঘদিন যে বিনিয়োগ করেছে তার একটি বড় অংশ আর কাঙ্ক্ষিত ফল দিল না। ভাবুন তো, এই 5.5 লাখ শিক্ষার্থীর মধ্যে হয়তো ছিল ভবিষ্যতে একজন চিকিৎসক, একজন প্রকৌশলী, একজন শিক্ষক, একজন বিজ্ঞানী, একজন কৃষি গবেষক, একজন বড় উদ্যোক্তা। কিন্তু আজ তারা কোথায়? তারা কি বই ছেড়ে ইট ভাটায়, কারখানায়, রিক্সার হ্যান্ডেলে, নাকি বিদেশে যাওয়ার স্বপ্নে দালালের পেছনে ঘুরছে, নাকি কোনো মেয়ে বাল্যবিবাহের শিকার হয়ে সংসারের দায়িত্বে ডুবে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কেন নিবন্ধিত লাখ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার আগেই হারিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে? অর্থনৈতিক সংকট, শিক্ষা ব্যবস্থা, অভিভাবক, নাকি আমাদের সমাজের পরিবর্তিত বাস্তবতা? আর যদি এই প্রবণতা চলতেই থাকে, তাহলে 10 বছর পর বাংলাদেশের শ্রমবাজার, বিনিয়োগ, অর্থনীতি এবং জাতীয় উন্নয়নের উপর এর কী প্রভাব পড়বে একটু ভাবুন। চলুন এগুলো নিয়ে একটু কথা বলি। হারিয়ে যাওয়া 5.5 লাখ শিক্ষার্থী, কেন তারা পরীক্ষার হলে পৌঁছতে পারল না? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নে, এই 5.5 লাখ শিক্ষার্থী কোথায় গেল? একটি বিষয় আগে পরিষ্কার করে নেওয়া দরকার, এই শিক্ষার্থীরা একদিনে হারিয়ে যায়নি। পরীক্ষার ঠিক আগের রাতে সিদ্ধান্ত নেয়নি যে আমি আর পরীক্ষা দেব না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে 2 বছরের পথ চলা, ধাপে ধাপে অনেকেই শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে পড়েছে। প্রশ্ন হলো কেন? প্রথম কারণ অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশের হাজার হাজার পরিবার এখনও প্রতিদিন টিকে থাকা লড়াই করছে। একজন কলেজ পড়ুয়া ছেলে বা মেয়ের বই, কোচিং, যাতায়াত, পরীক্ষা, ব্যক্তিগত খরচ, সব কিছু যে ব্যয়, সে পরিবারের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়াচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হচ্ছে। কেউ দোকানে চাকরি করছে, কেউ গার্মেন্টসে কাজ করছে, কেউ কৃষিকাজের সাথে যুক্ত হচ্ছে, কেউ অনলাইনে আয়ের চেষ্টা করছে। ধীরে ধীরে পড়াশোনায় তারা পিছিয়ে পড়ছে।
একসময় পরীক্ষায় বসার মতো প্রস্তুতি আর তাদের থাকছে না। দ্বিতীয় কারণ, দুর্বল শিক্ষার ভিত্তি। অনেক শিক্ষার্থী এসএসসি পাশ করলেও বাংলা, ইংরেজি, গণিত কিংবা বিজ্ঞান বিষয়ে মৌলিক যে বিষয়গুলো আছে তাদের সেগুলোতে মৌলিক ঘাটতি রয়েছে। কলেজে পড়া তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ছে। ফলে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। যখন মনে হয় পাশ করাই কঠিন, তখন কেউ কেউ পরীক্ষায় না বসার সিদ্ধান্তই নেয়। তৃতীয়ত কারণ, কোচিং নির্ভর শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা একটি বড় সমস্যা হলো অনেক শিক্ষার্থীর কাছে ক্লাসরুমের চেয়ে কোচিংয়ের শিক্ষা গুরুত্বপূর্ণ, অথবা ক্লাসরুমে সেভাবে তারা শিক্ষা পায় না বলে কোচিংয়ের উপর তাদের ভরসা করতে হয়। কিন্তু এই কোচিংয়ে পড়তে গেলে তাদের দরকার প্রচুর অঙ্কের টাকা। অনেক শিক্ষার্থীর অভিভাবক সেই টাকা সংগ্রহ করতে পারে না বলে তাদের পরীক্ষার প্রস্তুতি হয় না এবং শেষমেশ তারা পরীক্ষা থেকেই নিজেদের প্রত্যাহার করে নেয়। চতুর্থ কারণ, মানসিক চাপ হতে পারে। আজকের শিক্ষার্থীরা শুধু বইয়ের চাপই নয়, নানা রকম সামাজিক চাপেও থাকে। অভিভাবকেরা প্রত্যাশা, আত্মীয়ের তুলনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের সাফল্য, ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা, সব মিলিয়ে অনেক শিক্ষার্থী মনে করে আমি পারবো না। এই আত্মবিশ্বাসের সংকট অনেক সময় পরীক্ষার আগেই তাদের থামিয়ে দিচ্ছে। পঞ্চম কারণ হতে পারে বিদেশমুখী প্রবণতা। গত কয়েক বছরে বিদেশি কর্মসংস্থানের প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে। কেউ মধ্যপ্রাচ্যে যেতে চায়, কেউ মালয়েশিয়ায়, কেউ ইউরোপে যাবার স্বপ্ন দেখে। অনেকের কাছে দ্রুত আয়ের সুযোগ বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, ফলে তারা শিক্ষা আগ্রহ হারিয়ে ফেলছে। বিশেষ করে অনেক মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব বা সামাজিক বাধা তাদের পড়াশোনার পথ বন্ধ করে দিচ্ছে। আবার অনেক পরিবার অসুস্থতা, আয়ের উৎস হারানো এবং পারিবারিক অস্থিরতার কারণেই শিক্ষা থেকে তাদের সন্তানরা বঞ্চিত হচ্ছে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগ দুর্বল হওয়া, দিনে দিনে শিক্ষার সাথে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। আমরা দেখছি যে যত বেশি বড় শিক্ষা গ্রহণ করছে, যত বেশি ডিগ্রি গ্রহণ করছে, তার তত বেশি বেকার থাকার আশঙ্কা বাড়ছে। অর্থাৎ শিক্ষিত যুবক যুবতীদের, তরুণ তরুণীদের সেভাবে চাকরি হচ্ছে না বলেই তারা জীবনের এই পর্যায়ে শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছে। অনেক তরুণরা জিজ্ঞেস করছে, এসএসসি, অনার্স, মাস্টার শেষে যদি চাকরির নিশ্চয়তা না থাকে, তাহলে এত দীর্ঘ পথ, এত কষ্ট করে লেখাপড়া করে তাদের কি হবে? আর অষ্টম কারণ, কলেজে পর্যাপ্ত তদারকির অভাব। অনেক কলেজে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর মাসের পর মাস ক্লাসে আসছে না, কিন্তু সময় মতো কেউ খোঁজ নিচ্ছে না, অভিভাবকের সঙ্গে যোগাযোগ করছে না, কাউন্সেলিং হচ্ছে না। ফলে শিক্ষার্থীকে হয়তো ফিরিয়ে আনা যেত, সে সমস্ত শিক্ষার্থী স্থায়ীভাবে ঝরে পড়ছে। এই 5.5 লাখ শিক্ষার্থী সবাই যে একই কারণে পরীক্ষা অংশগ্রহণ করছে না এমন নয়। কেউ হয়তো পরের বছর পরীক্ষা বসবে, কেউ বিষয় পরিবর্তন করেছে, কেউ অসুস্থ, আবার কেউ সত্যিই পড়াশোনা ছেড়ে দিয়েছে। কিন্তু কারণ যাই হোক, একটি বিষয় স্পষ্ট, নিবন্ধিত শিক্ষার্থীদের এত বড় অংশের এসএসসি পরীক্ষা অংশ নিতে না পারা সেটি স্বাভাবিক নয়, গভীর উদ্বেগের বিষয়। কারণ শিক্ষা ব্যবস্থার সফলতা শুধু একজন ভর্তি হলো তা দিয়ে বিচার করা যায় না, বরং বিচার করতে হয় যারা ভর্তি হলো তাদের কতজন শেষ পর্যন্ত পরীক্ষায় হল পর্যন্ত পৌঁছানো গেল বা ওই পর্যায়টা অতিক্রম করতে পারল। আর এই হিসেবে বাংলাদেশের সামনে আজ বড় একটি প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে। আজ যারা পরীক্ষার হলে নেই, কাল তারা দেশের কোথায় থাকবে? একটি দেশের উন্নয়ন কেবল রাস্তা, সেতু বা উঁচু ভবন দিয়ে হয় না। একটি দেশের প্রকৃত শক্তি তৈরি হয় তার মানুষ দিয়ে। শিক্ষিত, দক্ষ এবং সৃজনশীল মানুষই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। এই আজকের প্রশ্নটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এটি অর্থনীতি, সমাজ, শ্রমবাজার, এমনকি বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। ভাবুন তো, যদি সত্যিই 5.5 লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার আগেই ঝরে পড়ে, তাহলে এর অর্থ কী? এর অর্থ হলো কয়েক বছর পর বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য সম্ভাব্য শিক্ষার্থীর সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। এর অর্থ ভবিষ্যতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সবখানেই সম্ভাব্য মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কমে যেতে পারে। কিন্তু সমস্যা এখানেই নয়। বাংলাদেশ এখন নিজেকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নত অর্থনীতি রূপান্তরের কথা ভাবছে। এই লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি, প্রয়োজন দক্ষ টেকনিশিয়ান, প্রয়োজন প্রকৌশলী, প্রয়োজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রয়োজন শিক্ষক, গবেষক, চিকিৎসক, উদ্ভাবক। এই মানুষগুলো কোথা থেকে আসবে? তাদের যাত্রা তো শুরু হয় স্কুল ও কলেজ থেকেই। যদি সেই পথে লাখ লাখ শিক্ষার্থী হারিয়ে যায়, তাহলে ভবিষ্যতের স্বাভাবিক অবস্থা তৈরি হবে, সেটি কিভাবে রোধ করা যাবে? আরেকটি বিষয় লক্ষ্য করুন, বাংলাদেশ বহু বছর ধরে একটি বিষয় নিয়ে গর্ব করে এসেছে, সেটি হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি থাকা। এটি বাংলাদেশের জন্য একটি ভাগ্যের বিষয়। কিন্তু শুধু তরুণ মানুষের সংখ্যায় বেশি হলেই হবে না,
তাদের দক্ষ হতে হবে, শিক্ষিত হতে হবে, প্রশিক্ষিত হতে হবে। অন্যথায় এই জনসংখ্যাগত সুবিধা একসময় বোঝায় পরিণত হতে পারে। শুধু অর্থনীতি নয়, এর সামাজিক প্রভাবও রয়েছে। যে তরুণ পড়ালেখা শেষ করতে পারে না, তার স্থায়ী ও ভালো আয়ের সুযোগ সাধারণত কমে যায়। ফলে দারিদ্র্যের চক্র থেকে তার বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। একজন শিশুকে প্রথম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত পৌঁছাতে রাষ্ট্র কত কিছু করে। বিদ্যালয় নির্মাণ করে, শিক্ষক নিয়োগ করে, বিনামূল্যে বই দেয়, সুযোগ সৃষ্টি করে দেয়, পরীক্ষা পরিচালনা করে। অর্থাৎ জনগণের করের টাকায় একটি দীর্ঘ বিনিয়োগ করা হয়। কিন্তু সেই শিক্ষার্থী যদি এইচএসসি পরীক্ষার আগেই শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে পড়ে, তাহলে বিনিয়োগের একটি বড় অংশ কাঙ্ক্ষিত ফল দেয় না। তবে এই সংকটকে শুধু হতাশার চোখে দেখলে চলবে না। আমি মনে করি বরং এটিকে একটি সতর্ক বার্তা হিসেবে নিতে হবে। কারণ সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আমরা সমস্যাটিকে স্বীকার করি। আর যদি আমরা বুঝতে পারি যে কেন এত শিক্ষার্থী মাঝপথে হারিয়ে গেল, তাহলে আগামীর জন্য আমাদের মঙ্গল হবে, সেটির সমাধান খুঁজে পাওয়ার পথ বের হবে। এবং এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপরিকল্পিত কর্মসংস্থান, অদক্ষ শ্রম, সামাজিক হতাশা, এসব সমস্যা বাড়তে পারে। চলুন এই অংশে আমরা এর সম্ভাব্য সমাধানগুলো কি হতে পারে সেটি নিয়ে আলোচনা করি। এখন কি করা উচিত? হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা সম্ভব? এখন প্রশ্ন হলো, এই সংকট থেকে বেরিয়ে আসার পথ কি? এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কারণ এই সমস্যার জন্ম যেমন বহু কারণে, সমাধানও তেমনি বহু স্তরে খুঁজতে হবে। প্রথমে আসি সরকারের ভূমিকায়। শুধু কতজন পাশ করলো, কতজন জিপিএ 5 পেল, এই পরিসংখ্যান দিয়ে শিক্ষা ব্যবস্থার সফলতা নির্ণয় করা যাবে না। বরং প্রতি বছর কতজন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলো, কতজন মাঝপথে ঝরে পড়লো, কেন ঝরে পড়লো, এসব তথ্য নিয়মিত বিশ্লেষণ করে দেখতে হবে। যে জেলায় বা কলেজে ঝরে পড়ার হার বেশি, সেখানে বিশেষ কর্ম পরিকল্পনা নিতে হবে। দ্বিতীয়ত, কলেজগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যদি 1 মাস বা দীর্ঘ সময় ক্লাসে না আসে, তাহলে শুধু উপস্থিতির খাতায় অনুপস্থিত দিলেই চলবে না। কেন এলো না, সেই কারণ উদ্ঘাটন করতে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। অভিভাবকদের সাথে আলোচনা করতে হবে, কাউন্সেলিং করতে হবে। তৃতীয়ত, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী করে গড়ে তুলতে হবে। অনেক শিক্ষার্থী মনে করেন পড়াশোনা শেষ করে যদি কাজের নিশ্চয়তা না থাকে, তাহলে লেখাপড়া করে কী লাভ? এই প্রশ্নকে অবহেলা করা যাবে না। সাধারণত শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, ডিজিটাল দক্ষতা, উদ্যোক্তা কিংবা কর্মমুখী শিক্ষার যে সুযোগ, সেটা বাড়াতে হবে। অভিভাবকের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। সন্তান যদি এক পরীক্ষা ভালো না করে, পৃথিবী শেষ হয়ে যায় না। অনেক শিক্ষার্থী নম্বরের চাপে নয়, বরং অতিরিক্ত প্রত্যাশার চাপে ভেঙে পড়ে। তাদের প্রয়োজন ভয় নয়, বিশ্বাস; তুলনায় নয়, সহযোগিতায়; বকুনি নয়, কথা শোনার জন্য একজন মানুষ চাই। আর শিক্ষার্থীদের জন্য একটি কথা, জীবনে ব্যর্থতা আসতে পারে, একটি পরীক্ষার খারাপ ফল হতে পারে, 1 বছর পিছিয়ে পড়া সম্ভব। কিন্তু তাই বলে নিজের স্বপ্নকে চিরতরে থামিয়ে দেওয়া কোনো সমাধান নয়। শিক্ষার পথ দীর্ঘ হতে পারে, কিন্তু সেটি মানুষের জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। বন্ধুরা, আজ আমরা একটি সংখ্যা নিয়ে কথা বললাম। প্রায় 15 লাখ নিবন্ধন, 9.5 লাখ শিক্ষার্থী, আর মাঝখানে হারিয়ে যাওয়া 5.5 লক্ষ তরুণ তরুণী। কিন্তু এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো মানুষের জীবন, এগুলো এক একটা অসমাপ্ত স্বপ্ন। এগুলো এমন পরিবারের গল্প যারা একদিন বিশ্বাস করেছিল তাদের সন্তান লেখাপড়া করে ঘুরে দাঁড়াবে, অনেক বড় হবে। বাংলাদেশের সামনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের দিন উৎসব করব, নাকি তারও আগে খুঁজে বের করব কেন এত শিক্ষার্থী পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতে পারছে না? কারণ একটি দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত সফলতা নির্ধারণ করা হয় শুধু কতজন প্রথম হয়েছে তা দিয়ে নয়, বরং নির্ধারণ করা উচিত কতজনকে আমরা মাঝপথে হারাতে দেইনি, কতজনকে শেষ পর্যন্ত আমরা শিক্ষার পথ পাড়ি দিয়ে নিতে পেরেছি। আজ যারা হারিয়ে গেছে, তাদের ফিরিয়ে আনা শুধু শিক্ষা মন্ত্রণালয়ের কাজ নয়, এটি পরিবার, শিক্ষক, সমাজ, নীতি নির্ধারক এবং আমাদের সবার দায়িত্ব। কারণ প্রতিটি ঝরে পড়া শিক্ষার্থীর সঙ্গে হারিয়ে যায় একটি অমিত সম্ভাবনা, একটি স্বপ্ন। আর একটি সম্ভাবনা হারানো মানে বাংলাদেশের ভবিষ্যতের একটি অংশ হারিয়ে ফেলা। আপনার কি মনে হয় দর্শক, কেন এত শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার আগেই শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ল? আপনার মতামত মন্তব্যে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং পলিটিকো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আবারও হাজির হব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।